ছাত্রছাত্রীরা, তোমাদের সকলকে স্বাগত আমাদের এই ইউটিউব চ্যানেলে। তোমরা দেখছো টার্গেট মাধ্যমিক ইতিহাস। আজকে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের 4 নম্বরের প্রশ্ন নিয়ে। আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব প্রথম অধ্যায়ের 4 নম্বর প্রশ্ন নিয়ে। আগামী 2021 সালের মাধ্যমিক পরীক্ষার দিকে লক্ষ্য রেখে আমরা এই প্রথম অধ্যায় থেকে মোট 10টি 4 নম্বর প্রশ্ন তৈরি করে রাখব। তার মধ্যে প্রথম প্রশ্ন রয়েছে, নতুন সামাজিক ইতিহাস কি, এর মূল দিক বা বৈশিষ্ট্যগুলি লেখো। এর উত্তরটি আগের ভিডিওতে আমাদের আলোচনা করা হয়েছে, নতুন সামাজিক ইতিহাসের সংজ্ঞা এবং তার 4টি মূল বৈশিষ্ট্যের কথা। দ্বিতীয় প্রশ্ন রয়েছে, খেলাধুলা কিভাবে জাতীয়তাবোধের প্রসারে সহায়তা করে। এটা 4 অথবা 2 নম্বর দুরকম প্রশ্নই হতে পারে, এটিও আগের ভিডিওতে আমরা আলোচনা করেছি। এবং 3 নম্বর প্রশ্ন রয়েছে, খেলার ইতিহাসে 1911 সাল কেন তাৎপর্যপূর্ণ। এটিও আগের ভিডিওতে আলোচনা করা হয়েছে, বিশেষ করে 2 নম্বর প্রশ্ন আলোচনা করার সময় এটিও 2 নম্বর অথবা 4 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে 2 নম্বরের প্রশ্নটা খুব বেশি আসে। আর 4 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসাবে সংবাদপত্র ও সাময়িক পত্রের পার্থক্য কীরূপ। পার্থক্যটিও আমরা আগের 2 নম্বরের যে প্রশ্নে আলোচনার ভিডিও সেখানে আলোচনা করেছি। আর সংবাদপত্র ও সাময়িকপত্রের পার্থক্যের পাশাপাশি এই উপাদানগুলির গুরুত্ব প্রশ্ন আমাদের থেকে থাকে 4 নম্বর প্রশ্ন হিসেবে। এর উত্তর হিসেবে আমরা 4টে পয়েন্ট আমরা আলোচনা করে রাখতে পারি। যেমন প্রথমে আমরা এই উত্তরের ক্ষেত্রে উল্লেখ করব সাময়িকপত্র কাকে বলে এবং সমপত্র কাকে বলে, সংজ্ঞা এবং সেগুলির উদাহরণ, 1টি বা 2টি করে। তার পাশাপাশি সংবাদপত্র ও সাময়িকপত্রের গুরুত্ব, মানে ঐতিহাসিক তাৎপর্য বা গুরুত্ব যদি আমরা আলোচনা করি, তাহলে সেখান থেকে আমরা মোট 4টি এই রকম পয়েন্ট গুরুত্ব আকারে লিখতে পারি। যেমন 1 নম্বর, এগুলি সমকালীন ইতিহাসের তথ্যের যোগান দিতে সাহায্য করে। কারণ যে উপাদানগুলি আমরা অন্যান্য ইতিহাসের উপাদানগুলি থেকে পেয়ে থাকি, সেগুলির বাস্তবতা বা যাচাই করার জন্য, সেগুলির সত্যতা বিচার করার ক্ষেত্রে সংবাদপত্র এবং সাময়িকপত্রগুলি বিশেষভাবে আমাদের সাহায্য করে থাকে। দ্বিতীয়ত, সামাজিক দৃষ্টিভঙ্গি গঠন করতে সাহায্য করে এই আমাদের সংবাদপত্র ও সাময়িকপত্রগুলি। 3 নম্বর, সমাজ ও ধর্ম সংস্কারের হাতিয়ার হিসেবেও অনেক সময় আমাদের সাহায্য করেছে এই সংবাদপত্রগুলি। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি সংবাদ কৌমুদী, তত্ত্ববোধিনী পত্রিকা এবং ইয়ং বেঙ্গল দ্বারা প্রকাশিত জ্ঞানান্বেষণ পত্রিকা। এই সকল পত্রপত্রিকাগুলির মাধ্যমে তৎকালীন সমাজ এবং আমাদের ধর্মে যে কুসংস্কারগুলিকে তুলে ধরে সেগুলো সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছিল এই সংবাদপত্রগুলির মাধ্যমে। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে তথ্যটি আমরা এখান থেকে বলতে পারি, 4 নম্বর পয়েন্ট, সংবাদপত্র এবং সাময়িকপত্রগুলি জাতীয়তাবাদের বা জাতীয়তাবোধের বিকাশে যথেষ্টভাবে সাহায্য করেছে। যেমন উদাহরণ হিসেবে আমরা বলতে পারি হিন্দু প্যাট্রিয়ট পত্রিকা, যুগান্তর পত্রিকা, বেঙ্গলি পত্রিকা, বন্দে মাতরম পত্রিকা, এই রকম। তাহলে এইগুলি আমরা 4টে পয়েন্ট হিসাবে আলোচনা করতে পারি সংবাদপত্র ও সাময়িকপত্রের গুরুত্ব হিসাবে। পরের প্রশ্ন রয়েছে 5 নম্বর, ইতিহাসের উপাদান হিসেবে আত্মজীবনী ও স্মৃতিকথার গুরুত্ব। এটি 4 নম্বরের জন্য উত্তর লিখতে গেলে আমাদের প্রথমে আত্মজীবনী কাকে বলে তার সংজ্ঞা বলতে হবে এবং উদাহরণ হিসেবে 2 বা 3টে নাম আমাদের বলতে হবে, তার লেখকের নাম সমেত। যেমন এর আগেই আমাদের 2 নম্বর প্রশ্ন আলোচনায় এটি উত্তর আমরা করেছি, দেখেছি যে আত্মজীবনী কাকে বলে এবং তার উদাহরণ, এবং স্মৃতিকথা কি কাকে বলে সংজ্ঞা এবং তার উদাহরণ। অর্থাৎ আত্মজীবনী সংজ্ঞা, 2টি উদাহরণ, স্মৃতিকথা কাকে বলে সংজ্ঞা, 2টি উদাহরণ বলে দিয়ে আমরা এবার এর গুরুত্বগুলোকে পয়েন্ট আকারে আলোচনা করব। মোটামুটি 4টে পয়েন্ট আমরা এইরকম বলতে পারি যে আত্মজীবনী এবং স্মৃতিকথাগুলি আমাদের এইভাবে ইতিহাসের জন্য সাহায্য করে থাকে। যেমন বাস্তব ভিত্তিক বা বাস্তব ইতিহাসকে জানতে সাহায্য করে এই আত্মজীবনী ও স্মৃতিকথাগুলি। যেমন এই আত্মজীবনীগুলি মূলত রচনা করে থাকেন বিভিন্ন সময়ের গুরুত্বপূর্ণ বা জনপ্রিয় ব্যক্তিত্বগণ, যাদের নিজে দেখা বা নিজেদের অভিজ্ঞতার মাধ্যমে উপলব্ধ হওয়া সেই তথ্যগুলি তারা এই আত্মজীবনী বা স্মৃতিকথায় উল্লেখ করে থাকেন। ফলে সমকালীন যে ইতিহাসের বাস্তব তথ্যগুলি সহজেই আমরা এই আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্য থেকে পেতে পারি। দ্বিতীয়ত, ঘটনার সত্যতার প্রবণতা এবং মানে
অন্যান্য ঐতিহাসিক উপাদানগুলি থেকে যে ধরনের তথ্যগুলো আমরা পেয়ে থাকি তার তুলনায় অধিকাংশেই সত্য হওয়ার প্রবণতা বেশি থেকে থাকে এই আত্মজীবনী ও স্মৃতিকথাগুলির মধ্যে। তৃতীয়ত আমরা পয়েন্ট বলতে পারি পুঙ্খানুপুঙ্খ বিবরণ, যে কোনো ঘটনার খুব খুঁটিনাটি খুব ছোটোখাটো তথ্য উল্লেখ হয়ে থাকে অনেক সময় এই আত্মজীবন ও স্মৃতিকথাগুলির মধ্যে। এবং 4 নম্বর বলা যেতে পারে ইতিহাসের অনালোকিত ঘটনার উন্মোচন। অনেক সময় দেখা যায় যে বিভিন্ন যুগের বা সময়ের যে ঘটনাবলী উল্লেখ করা বা ঐতিহাসিকভাবে উদ্ধৃত হয়ে থাকে সেই ঘটনাগুলির মধ্যে অনেক লুকিয়ে থাকা ছোটোখাটো বা খুঁটিনাটি তথ্য বিভিন্ন মানুষের আত্মজীবনী ও স্মৃতিকথার মধ্যে উল্লেখিত হয়ে থাকে। ফলে যে কোনো ঐতিহাসিক বা বিশেষ তাৎপর্যপূর্ণ কোনো ঐতিহাসিক ঘটনার খুবই খুঁটিনাটি তথ্য আমরা পেতে পারি এই আত্মজীবনী ও স্মৃতিকথাগুলির মধ্য দিয়ে। যেমন আমরা দেখেছি, উদাহরণ হিসেবে আমরা শেষ অধ্যায়ে কিছু গ্রন্থের নাম পাবো যেখানে দেশ বিভাগ এবং ভিন্ন দেশ থেকে চলে আসা মানুষজনের যে দেশ বিভাগজনিত মানুষজন হতাশা, তাদের দুর্দশার এই খুঁটিনাটি বিষয়গুলো যেগুলো আমরা সরকারি তথ্য বা দলিলপত্রে পেয়ে থাকি না, সেগুলো বিভিন্ন মানুষজন তাদের নিজে থেকে দেখা, নিজে উপলব্ধ করা সেই ঘটনাগুলিকে তুলে ধরে থাকেন এই রকম আত্মজীবনী ও স্মৃতিকথাগুলির মধ্যে। এরপরে প্রশ্ন রয়েছে 6 নম্বর প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে রবীন্দ্রনাথ ঠাকুরের জীবনস্মৃতি কতখানি গুরুত্বপূর্ণ। এই প্রশ্নের মতোই একই রকম আমরা পরের দুটি প্রশ্ন পাচ্ছি। 7 নম্বর, 70 বৎসর গ্রন্থের সমকালীন ইতিহাসের কোন দিকগুলি ফুটে উঠেছে, এবং 8 নম্বরের প্রশ্ন, জীবনে ঝরাপাতা গ্রন্থের সমকালীন ইতিহাসের কোন পরিচয় পাওয়া যায়। এই 6, 7, 8 তিনটি প্রশ্নেরই ধরন প্রায় একই রকম এবং উত্তর লেখার পদ্ধতিও প্রায় একই রকমের হবে। এই তিনটে প্রশ্ন মূলত আমাদের শর্ট প্রশ্নের ক্ষেত্রে খুবই কাজে লেগে থাকে, যে কোন গ্রন্থটি কার লেখা বা কোনটি কার আত্মজীবনী। তার পাশাপাশি এর থেকে আমরা ছোট প্রশ্ন পেয়ে থাকি যে কোন গ্রন্থটি কোন পত্রিকা প্রথম প্রকাশিত হয়েছিল বা কবে প্রকাশিত হয়েছিল। তবে এই তিনটে উত্তরের ধরনটা এরকম হতে পারে যে জীবনস্মৃতি বা 70 বৎসর বা জীবনে ঝরাপাতা গ্রন্থের ঐতিহাসিক তাৎপর্য বা কোন দিকগুলি পরিচয় পাওয়া যায়, এইরকম যদি প্রশ্ন থেকে থাকে, তিনটে গ্রন্থের ক্ষেত্রে আমরা প্রথমে আলোচনা করব কোন গ্রন্থটি কার আত্মজীবনী, এবং দ্বিতীয়ত সেই আত্মজীবনীমূলক গ্রন্থটি প্রথম কোন পত্রিকায় কবে প্রকাশিত হয় এবং কবে সেটি গ্রন্থাকারে প্রকাশিত হয়েছিল, এবং তার পাশাপাশি সেই গ্রন্থটির মূল বিষয়বস্তু বা মূল কোন অংশগুলি বা কোন সময়কালের বিবরণ বা সমাজের বা রাজনৈতিক ঘটনার কোন অংশের বিবরণ তুলে ধরা হয়েছে সেই গ্রন্থগুলির মধ্যে বা গ্রন্থটির মধ্যে। মূলত সেটা সংক্ষেপে একটা প্যারাগ্রাফে আমরা লেখার চেষ্টা করব, এবং সবশেষে 3টে বা 4টে পয়েন্টে আমরা বলার চেষ্টা করব যে এই গ্রন্থগুলির ঐতিহাসিক তাৎপর্য বা ঐতিহাসিক গুরুত্ব কতখানি। যদি পারা যায় 3টে বা 4টে পয়েন্টে সেগুলোকে একটা বা দুটো বাক্যে ব্যাখ্যা করে দেওয়ার। এরপরে প্রশ্ন রয়েছে খুবই গুরুত্বপূর্ণ 9 নম্বর প্রশ্ন, আধুনিক ইতিহাস চর্চায় নারী ইতিহাস বা মানববিদ্যা কেন তাৎপর্যপূর্ণ। এবার আমরা দেখে নেব এই উত্তরটি বিভিন্নভাবে এটিও খুব পড়ে থাকে, যেমন নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্যকে শুধু পড়া হলো, বা নারী ইতিহাস সম্পর্কে একটি টিকা লেখো, বা নারী ইতিহাস চর্চার গুরুত্ব কী বা প্রয়োজনীয়তা কী। তা এর একটা সামগ্রিক উত্তর আমরা দেখে নেব আজকের এই আলোচনায়। নারী ইতিহাস বিষয়ে একটি সংক্ষিপ্ত টিকা। আমাদের এখানে কী কী উল্লেখ করতে হয়েছে, প্রথমে আমাদের জানতে হবে নারী ইতিহাস কী। প্রাচীনকাল থেকেই সমাজ, রাজনীতি, শিক্ষা, আন্দোলন প্রভৃতি সকল ক্ষেত্রে নারীদের গুরুত্বপূর্ণ অবদান থাকা সত্ত্বেও ইতিহাসের বিভিন্ন পর্যায়ে তা ছিল উপেক্ষিত। তাই প্রচলিত ইতিহাস চর্চার সংশোধন ঘটিয়ে ইতিহাসে নারীদের ভূমিকার ওপর আলোকপাতের উদ্দেশ্যে যে নতুন ইতিহাসের ধারা সূত্রপাত হয় তাই হলো নারী ইতিহাস বা নারীবিদ্যা বা মানবী বিদ্যা। সূচনা কবে হয়? এর সূত্রপাত হয়েছিল 1970-এর দশকে মার্কিন যুক্তরাষ্ট্র এবং তারপরে ফ্রান্সে। যদি এর সঙ্গে প্রাসঙ্গিকভাবে আমরা জেনে রাখতে পারবো 1975 খ্রিস্টাব্দকে আন্তর্জাতিক নারী বর্ষ এবং 1975 থেকে 85 এই দশককে নারী দশক হিসেবে পালন করা হয়েছে জাতিপুঞ্জের উদ্যোগে।
এই নারী ইতিহাস চর্চাকারী গবেষকদের মধ্যে অন্যতম হলেন জেরাল্ডিন ফোর্বস, যার রচিত বিখ্যাত গ্রন্থ উইমেন ইন কলোনিয়াল ইন্ডিয়া এবং উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, এবং ভারতীয় গবেষক নীরা দেশাই, তার রচিত বিখ্যাত গ্রন্থ উইমেন ইন মডার্ন ইন্ডিয়া এবং উইমেন ইন ইন্ডিয়ান সোসাইটি। তবে একটু বিষয় খেয়াল রাখতে হবে যে জেরাল্ডিন ফোর্বস এবং নীরা দেশাই উভয়েরই রচিত গ্রন্থের নাম উইমেন ইন মডার্ন ইন্ডিয়া, তবে দুটো কিন্তু গ্রন্থ একেবারেই আলাদা। তাই এই গ্রন্থের নাম দিয়ে যদি কখনো শর্ট প্রশ্ন আসে, তাহলে আমাদের দুটো গ্রন্থের নামই মানে যে কোনো একজন লেখকের নাম উল্লেখ করলেই চলবে। তবে এমসিকিউ থাকলে আমাদের লক্ষ্য রাখতে হবে এই দুজনের মধ্যে কার নামটি দেওয়া রয়েছে। এই নারী ইতিহাসের বৈশিষ্ট্য কী? না, এই নারী ইতিহাস চর্চার বৈশিষ্ট্য হলো: 1. বিভিন্ন যুগে নারীর অবদানসমূহের অনুসন্ধান। 2. তাদের অবদানকে মূল্য দেওয়া। 3. নারী সম্পর্কে আর্থসামাজিক ও নৈতিক বোধ তৈরি করা। এবং 4. নারীর সামাজিক রূপান্তর ঘটিয়ে পূর্ণ নাগরিকের যোগ্য করে তোলা। এরপর আমরা আসছি নারী ইতিহাস চর্চার গুরুত্ব বা তাৎপর্য, যেখানে আমরা নারী ইতিহাস চর্চার প্রাসঙ্গিকতা বা প্রয়োজনীয়তা এই পয়েন্টের উত্তরগুলো পেতে পারবো। এখানে আমরা 4টে পয়েন্টকে দেখিয়েছি। 1 নম্বর, আধুনিক নারী সমাজের অনুপ্রেরণা, যে বিভিন্ন যুগে ও বিভিন্ন দেশের নারীদের সমাজ, রাজনীতি, শিক্ষা, সংস্কৃতিতে অবদানসমূহ আধুনিক নারী সমাজের অনুপ্রেরণার উৎসরূপে কাজ করেছে। যেমন ধরুন, যদি আমরা দেখি যে একেবারে প্রাচীন বা মধ্যযুগে ভারতে বা অন্যান্য দেশেও আমাদের যেমন দেখি ভারতবর্ষে মধ্যযুগে রাজিয়া, পরবর্তীকালে আমরা যদি দেখি ভারতীয় কিছু নারীসমূহ যারা রাজনৈতিক এবং সামাজিক ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, সেই সকল নারীদের অবদানগুলোকে আলোচনা করলে বা তাদের দ্বারা অনুপ্রাণিত হয়ে বর্তমানকালেও বা পরবর্তীকালে নারীরাও তাদের বিভিন্ন কর্মকাণ্ডে উৎসাহিত হয়েছেন বা হবেন এই নারী ইতিহাস চর্চা করতে থাকলে। এরপর 2 নম্বর পয়েন্টে আমরা দেখছি নারী নিপীড়নের অবসান। দীর্ঘ সময় ধরে ভারত তথা বিশ্বের নারী সমাজ ও অশিক্ষা, বাল্য বিবাহ, পণ প্রথা, বধূ নির্যাতন, যৌন নিপীড়ন প্রভৃতি দ্বারা কিরূপে শোষিত হতো তার তথ্যাবলী এই নারী ইতিহাস চর্চায় প্রকাশিত হয়। ফলস্বরূপ সেগুলির অবসানের পথ ক্রমশ প্রশস্ত হয়েছে এই নারী ইতিহাস চর্চার মাধ্যমে। 3 নম্বর পয়েন্ট আমরা দেখছি নারী অধিকার ও সমতা প্রতিষ্ঠা। নারী ইতিহাসের দ্বারাই বিভিন্ন দেশে নারীরা ক্রমশ তাদের অধিকার ও মর্যাদা সম্পর্কে সচেতন হয়েছে এবং সমাজে নারী পুরুষ সমতা প্রতিষ্ঠায় অগ্রসর হয়েছে। এবং 4 নম্বর পয়েন্ট নারী প্রগতি ও সভ্যতার অগ্রগতি। আধুনিককালে বিভিন্ন আন্দোলনে নারীদের সক্রিয় অংশগ্রহণ, শিক্ষা, সংস্কৃতি, খেলাধুলা ও রাজনীতিতে তাদের গৌরবজনক ভূমিকা নারী প্রগতির দৃষ্টান্ত তুলে ধরেছে এবং সাথে সাথে ওই সকল দেশের সভ্যতার সূচককেও উন্নীত করেছে। অর্থাৎ নারী সমাজের ক্রম উন্নতি দ্বারাই বিভিন্ন দেশের যে সভ্যতার মাপকাঠি নির্ধারিত হয় বা সেই সব দেশ যে উন্নত তাদের সেই দিকটি প্রস্ফুটিত হয় নারী উন্নতির মধ্য দিয়ে। তাহলে আমরা এই যে 4টে পয়েন্ট দেখলাম: আধুনিক নারী সমাজের অনুপ্রেরণা, 2 নারী নিপীড়নের অবসান, 3 নারী অধিকার ও সমতা প্রতিষ্ঠা এবং 4 নারী প্রগতি ও সভ্যতার অগ্রগতির সূচক। এই 4টে পয়েন্টকে আমরা নারী ইতিহাস চর্চার গুরুত্ব বা তাৎপর্য হিসেবে দেখাতে পারি, অথবা নারী ইতিহাস চর্চা প্রাসঙ্গিকতা বললেও আমরা এই 4টে পয়েন্টকে দেখাতে পারবো। তাহলে আমরা শুধু এই উত্তরের জন্য, যেহেতু 4 নম্বরের ক্ষেত্রে বলা হয়েছে 7-8টি বাক্যে উত্তর লেখো, তাহলে আমরা যে টিকাটি পুরোটা উত্তর আলোচনা করলাম সেটা আমাদের 4 নম্বরের পক্ষে যথেষ্ট না, মানে খুব বড় হয়ে যাবে। তাই যদি থাকে, আমি আগেই বললাম, যদি নারী ইতিহাস বিষয়ে টিকা বলা হয় তাহলে প্রথম 4টে প্যারাগ্রাফ অর্থাৎ নারী ইতিহাস সূত্রপাত, নারী ইতিহাস চর্চাকারীদের নাম, বৈশিষ্ট্য, এইগুলো বলার পরে বৈশিষ্ট্য পারলে 2টো পয়েন্ট বলবো, গুরুত্ব বা তাৎপর্য বা প্রাসঙ্গিকতার 4টে পয়েন্টকে হেডিং ছাড়া শুধু 4টে বাক্যে আমরা শেষ করব যদি টিকা বলা হয়। কিন্তু যদি বলা হয়ে থাকে নারী ইতিহাস চর্চা প্রাসঙ্গিকতা, তাহলে আমরা নারী ইতিহাস চর্চা কী তার সংজ্ঞাটা বলবো এবং একেবারে সোজা যদি পারা যায় একটা বাক্য বলবো কবে সূচনা হয়েছিল, সূত্রপাতের একটা বাক্য, একেবারে তারপরে ডাইরেক্ট চলে আসবো প্রাসঙ্গিকতা হেডিং করে 4টে পয়েন্ট হেডিং সহ। তাহলে আমাদের মোটামুটি প্রথম প্যারাগ্রাফ রয়েছে 2টো বাক্য, সূত্রপাত একটা বাক্য এবং 4টে যে প্রাসঙ্গিকতা বা গুরুত্ব পয়েন্ট, সেখানে আমরা পাবো
মোটামুটি 5টা বাক্য। তাহলে আমাদের 8-9টা বাক্যের মধ্যে উত্তরটা আমরা শেষ করতে পারবো। এরপরে আমরা আলোচনা করব 10 নম্বর এবং শেষ প্রশ্ন, ইতিহাসের উপাদান হিসেবে ইন্টারনেট ব্যবহারের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। এই উত্তরের ক্ষেত্রে প্রথমে আমরা উল্লেখ করে নেব যে বর্তমান পৃথিবীর আধুনিকতম যোগাযোগের মাধ্যমটি হলো ইন্টারনেট তথা অন্তর্জাল। এই ইন্টারনেট বা অন্তর্জালের আবিষ্কর্তা হলেন ব্রিটেনের টিম বার্নার্স-লি। 1989 খ্রিস্টাব্দে তিনি এর উদ্ভাবন করেছিলেন। তা বর্তমানে আধুনিক ইতিহাসের আধুনিকতম উপাদানটি হলো ইন্টারনেট। এই ইন্টারনেট ব্যবহারে সুবিধা এবং অসুবিধাগুলি আমরা 4টে করে পয়েন্ট উল্লেখ করতে পারি, যেগুলি হলো এই রকম। সুবিধা, এক নম্বর সুবিধা হচ্ছে তথ্যের সহজলভ্যতা। এই ইন্টারনেটের মাধ্যমে আমরা অতি সহজেই ঘরে বসে খুব সহজেই আমরা ঐতিহাসিক তথ্য সংগ্রহ করতে পারি। দ্বিতীয়ত, অর্থের সাশ্রয়। ইতিহাসের উপাদান সংগ্রহ করার ক্ষেত্রে আমাদের যে গ্রন্থাগারে যাওয়া, গ্রন্থ সংগ্রহ করা প্রভৃতির জন্য বা যাতায়াত করা প্রভৃতির জন্য যে বিপুল পরিমাণ অর্থ ব্যয় করতে হয়, ইন্টারনেটের মাধ্যমে সেগুলি প্রয়োজন হয় না। ফলে ইন্টারনেটের মাধ্যমে সকল প্রকার তথ্য খুব অল্প অর্থেই বা সামান্য অর্থেই আমরা সংগ্রহ করতে পারি। তৃতীয়ত, সময়ের সাশ্রয়। অর্থের পাশাপাশি আমরা অনেক অল্প সময়ে বা বাড়িতে বসেই আমরা ইতিহাসের তথ্য সংগ্রহ করতে পারি ইন্টারনেটের মাধ্যমে। এবং 4 নম্বর, দুর্লভ তথ্য প্রাপ্তি। ইন্টারনেটের মাধ্যমে আমরা নানান ধরনের অনলাইন লাইব্রেরি থেকে ইতিহাসের গুরুত্বপূর্ণ কোনো বইয়ের কপি, অনলাইন আর্কাইভ থেকে আসল রিপোর্টের যে কোনো কপি আমরা সহজে পেয়ে থাকতে পারি। তাই এই 4টে আমরা গুরুত্বকে বলতে পারি, এই 4টে দিক আমরা বলতে পারি ইন্টারনেট ব্যবহারের সুবিধা। কী কী? তথ্যের সহজলভ্যতা, অর্থের সাশ্রয়, সময়ের সাশ্রয় এবং দুর্লভ তথ্যের সহজে প্রাপ্তি। তবে এই ইন্টারনেট ব্যবহারের কয়েকটি অসুবিধাও রয়েছে। সেগুলির মধ্যে 4টি অন্যতম হলো, 1 নম্বর, নির্ভরযোগ্যতার অভাব। অর্থাৎ ইন্টারনেট থেকে আমরা যে তথ্যগুলি পেয়ে থাকি খুব সহজে, সেগুলি সবসময় সঠিক বা নির্ভরযোগ্য কিনা তা যাচাই করা অনেক কঠিন হয়ে পড়ে। 2 নম্বর, মন গড়া তথ্যের সমাহার। অনেক সময় দেখা যায় যে কোনো গ্রন্থ যখন রচিত হয়, সেই গ্রন্থের লেখক সাধারণত যে তথ্যগুলি উল্লেখ করে থাকেন সেগুলো অনেক সময় বিশ্বাসযোগ্য হওয়ার সম্ভাবনাটা বেশি হয়ে থাকে। কিন্তু ইন্টারনেটের ক্ষেত্রে দেখা যায় অনেক সময় অনেক ব্যক্তি আছেন যারা বিভিন্ন সময়ে নানা রকম তথ্য ইন্টারনেটে আপলোড করে থাকেন, যেগুলো সব সময় কিন্তু সত্য হবার সম্ভাবনা খুব একটা হয়ে থাকে না। ফলস্বরূপ এই উপাদান থেকে ইতিহাসিক তথ্য সংগ্রহ করাটা যথেষ্ট ঝুঁকিপূর্ণ হয়ে থাকে। এবং 3 নম্বর, সকলের কাছে গ্রহণযোগ্য বা সহজলভ্য নয়। আমাদের দেশে আজও পর্যন্ত এমন অনেক অংশ বা অনেক এলাকা মানুষজন রয়েছেন যারা আজও পর্যন্ত ইন্টারনেটের পরিষেবা থেকে বঞ্চিত, এবং অনেক মানুষ এমনও রয়েছেন যারা এই ইন্টারনেট পরিষেবা গ্রহণ করার পক্ষে আজও উপযুক্ত হয়ে ওঠেননি। এবং 4 নম্বর, যান্ত্রিক ত্রুটিজনিত সমস্যা। আমরা প্রায়শই দেখে থাকি যে ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে একটা বড় সমস্যা, যেটা হচ্ছে লিঙ্ক ফেলিওর বা সার্ভার ডাউন জনিত সমস্যা। এই ধরনের যান্ত্রিক ত্রুটি বা যান্ত্রিক সমস্যাগুলির জন্য ইতিহাসের তথ্য সংগ্রহের ক্ষেত্রে ইন্টারনেট যথেষ্টই অসুবিধাজনক হয়ে থাকে। তাই এই সকল অসুবিধাগুলো আমরা ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে আমরা দেখাতে পারি। যেমন পয়েন্টগুলি কী কী? 1 নম্বর, নির্ভরযোগ্যতার অভাব। 2, মন গড়া তথ্যের সমাহার। 3 নম্বর, সকলের কাছে আজও সহজলভ্য নয়। এবং 4 নম্বর, যান্ত্রিক ত্রুটিজনিত সমস্যা।